স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। লেবাননে শুরু হয়েছে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণ কার্যক্রম। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসে শুরু হয় আবেদনপত্র জমা নেওয়া। এ সময় রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান সবাইকে নিয়ম মেনে আবেদন করার অনুরোধ জানান প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহের মঙ্গল ও বৃহস্পতিবার জমা নেওয়া হবে আবেদনপত্র। অনিয়মিত থেকে নিয়মিত হওয়ার সুযোগ করে দেওয়ায় দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবেদনকারীরা। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ বাকিবিল্লাহ, প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। বিগত 7 বছর পর্যন্ত আমি আইছি, 7 বছর হয়েছে। 7 বছর পর্যন্ত প্রথম আকামাটা আমি করছিলাম, তারপরে আর এই 6 বছর আমি আকামা করতে পারি নাই। তো এখন সাফারায় যেহেতু বাংলাদেশ সাফারা যেহেতু সুযোগটা দিছে, তো আমি কফিল নিয়ে আসছি যে আকামা করার জন্য আসছি। আমি কফিল নিয়ে এসে তারপর অনেক ধন্যবাদ বাংলাদেশ সাফারা, যাকে অনেকদিন পরে আমি আকামা করতেছি, নিজের অনেক আনন্দ মনে হয়েছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছেন বাংলাদেশি সহ 134 অভিবাসী। বুধবার স্থানীয় সময় রাতে দেশের 9টি স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। পরিচয়পত্রহীন, মেয়াদ অতিবাহিত হওয়া, জাল নথিপত্র বা পাসপোর্ট রাখা সহ বিভিন্নভাবে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন তারা। আটককৃতদের মধ্যে 101 জনই বাংলাদেশি ছাড়াও আটক হয়েছেন ইন্দোনেশিয়ার 26 জন, মিয়ানমারের 6 জন এবং নেপালের 1 জন নাগরিক। আটককৃতদের মাচাপুম্বু ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। একই দিনে পৃথক আরেকটি অভিযানে আরও প্রায় 500 অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানা যায়। প্রথমবারের মতো কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস। শুরু হয়েছে চলচ্চিত্র জমা নেয়া। এর মধ্যে এই প্রদর্শনীর জন্য পড়েছে 98টি দেশের 1058টি চলচ্চিত্র। চলচ্চিত্রে জমা নেওয়া হবে 31 মে পর্যন্ত। চলতি বছর 7 আগস্ট শুরু হবে প্রদর্শনী, চলবে 11 আগস্ট পর্যন্ত। আয়োজক জাফর ফিরোজ জানান, এই অ্যাওয়ার্ড বিশ্বব্যাপী সাংস্কৃতিক মাইলফলকের অংশ হতে চায়। কৌশলগত অংশীদারিত্ব, ব্যাপক মিডিয়া কভারেজ এবং শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতির মাধ্যমে এই অ্যাওয়ার্ডটিকে বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতা, শিল্পী এবং দর্শকদের জন্য একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম হিসেবে তৈরির লক্ষ্যে কাজ করছে পুরো টিম। এই প্রদর্শনীর মাধ্যমে বিশ্বব্যাপী মেধাবী সব নির্মাতা, অভিনেতা ও কলা কুশলীদের আকৃষ্ট করা ও সিনে ইন্ডাস্ট্রিকে আরও উন্নত করাই মূল উদ্দেশ্য। কাতারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কাতার ফ্রেন্ডশিপ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। গাংচিল স্পোর্টিং ক্লাবের আয়োজনে আবু হামার মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। ট্রফি ফাইটার্সের বিপরীতে মাঠে নামে গাংচিল স্পোর্টিং ক্লাব। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ট্রফি ফাইটার্স। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রফি ফাইটার্সকে হারিয়ে বিজয়ী হয় গাংচিল স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সালেহ আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংচিল স্পোর্টিং ক্লাবের সভাপতি রুবেল চৌধুরী, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন রনি, মোকাররম আলী চৌধুরী, দিদারুল আলম আরজু সহ অন্যান্যরা। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন জেনুইন লিংক টাইপিং অ্যান্ড ট্রাভেলস LLC উদ্বোধন করা হয়। আল আইন সানাইয়ায় করা হয় প্রতিষ্ঠানের উদ্বোধন। ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন দুবাই কনসুলেটের দ্বিতীয় সচিব মানিক রঞ্জন বড়ুয়া ও প্রতিষ্ঠানের 4 উদ্যোক্তা ইমাম হোসাইন সাজ্জাদ, রুস্তম আলী, মহিবুল্লাহ পারভেজ এবং হাবিবুর রহমান। উদ্যোক্তারা জানান, প্রতিষ্ঠানটিতে প্রবাসীরা ভিজিট ভিসা, উমরা প্যাকেজ এবং এয়ার টিকিট সহ সব ধরনের টাইপিং সেবা পাবেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের সব কয়টি শহরে শাখা উপশাখা চালু করার ইচ্ছের কথাও জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাম আলী আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী তসলিম উদ্দিন, হায়দার আলী রুবেল, আবু তৈয়ব এবং আবু তালেব সহ আরও অনেকে। পাবনা চাটমোহরে প্রবাসী স্ত্রী ও সন্তান হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। টাকা ও স্বর্ণালংকার লুটের জন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে একই এলাকার কয়েকজন। গোপালগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়, জব্দ করা হয়েছে স্বর্ণালংকার, টাকা। চাটমোহরের দিঘুলিয়া গ্রামের লাবণী খাতুন সন্তানসহ খুন হন গত 25 জানুয়ারি। শীত কাটাচ্ছিল বসতঘর। গোয়ালঘর থেকে মায়ের আর গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় 8 বছরের রিয়াদ হোসেনের মরদেহ। ঘটনার পর অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই। 6 দিন পর রহস্য উদ্ঘাটন করল পুলিশ। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, হত্যার মূল হোতা একই এলাকার সাদ্দাম, সাথে জড়িত তার ভাই সহ কয়েকজন। উদ্দেশ্য ছিল টাকা ও স্বর্ণালংকার লুট। ঘটনা দেখে ফেলায় এই হত্যাকাণ্ড। যখন টিন খুলতে যায় তখন একটি শব্দ হয়। শব্দ হওয়ার পরে এই যে যিনি মারা গিয়েছেন লাবণী আক্তার, তিনি ঘুম থেকে জেগে যান। তারপরে খুলে দেখার চেষ্টা করেন যে কে আসছে। এটা বলার সঙ্গে সঙ্গেই তারা তাকে ধরে ফেলে এবং তার ওড়না পেঁচিয়ে ওখানেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ইতিমধ্যেই সন্তান যে হৃদয়, সে আবার ঘুম থেকে জেগে যায়।
ঘুম থেকে যখন চিৎকার করা শুরু করে তখন তাকেও ধরে ফেলে। প্রযুক্তির সহায়তায় গোপালগঞ্জ থেকে সাদ্দাম সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ হয়েছে 30,000 টাকা সহ স্বর্ণালংকার। আমরা দেখেছি তো পূর্বেই সাদ্দাম যে ধরনের ঘটনায় ঘটিয়েছে, ঘটনার পরপরই সে ফরিদপুর এবং গোপালগঞ্জ এলাকায় থাকে। তো এটা নিয়ে আমাদের যে এডিশনাল এসপি অ্যাডমিনের নেতৃত্বে যে ডিবির টিম, তারা একেবারে প্রাণান্তকর পরিশ্রম করে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। আসামি ধরছে পুলিশ, এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আর এই আসামির যেন সর্বোচ্চ শাস্তি যেটা সেটা হয়। নিহত লাবণী খাতুনের স্বামী আব্দুর রশিদ, তিনি মালয়েশিয়া প্রবাসী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্তের বাসিন্দারা। সীমান্তের ওপারে মিয়ানমারের দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড গোলাগুলির প্রভাব পড়েছে এপারের জীবনযাত্রায়। বিশেষ করে মর্টার শেল এসে পড়ায় আতঙ্ক বেড়েছে আরও। 0 পয়েন্টে কৃষিকাজ সহ স্থানীয়দের দৈনন্দিন কাজকর্ম বন্ধ। বান্দরবান ও কক্সবাজারের 2 সহকর্মী বাটিং মার্মা ও এহসান আল কুতুবির পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আরিফুর রহমান সবুজ। কিছুক্ষণ পরপরেই ভেসে আসছে গুলির শব্দ, হঠাৎই এসে পড়ছে মর্টার শেল। বান্দরবনের ঘুমধুম তমরু সহ মোট 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের রীতিমতো ঘুম হারাম। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছে এপারের দৈনন্দিন জীবনযাত্রায়। প্রচুর গুলি বর্ষণ হয় রাত্রে। আমরা খুব ভয়াবহতে বসবাস করি এখানে। তারা যে গোলাগুলি করে আমাদের এখানে খুব আতঙ্ক সৃষ্টি হয়, খুব বড় বড় আওয়াজ আসে। পার্শ্ববর্তী ক্যাম্প আপনারা দেখছেন, গোলাগুলিগুলো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই পড়বে, সমস্ত গোলাগুলি বাট আমার বাড়িতে পর্যন্ত পড়বে। তমরু সীমান্তের বাসিন্দাদের অনেকে এর মধ্যেই ঘরবাড়ি তালাবদ্ধ করে ভয়ে অন্যত্র চলে গেছেন। স্কুলেও চরম আতঙ্কে শিক্ষার্থীরা। আর গুলির আওয়াজে এটা তাকে না পারি, আর বেগুন ঘর দুয়ার তালা মারি, আর বেগুন যাবি সিটা বসে ওই ওয়ালে আর একটা লিন্টার ফাইটা গেছে, আর কিছু আমার ফালা সরি ফাঁকি ছিল, এগুলি মারা গেছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল বৃদ্ধি সহ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। এর মধ্যে ঘুমধুম তমরু সীমান্ত এলাকা পরিদর্শন করে স্থানীয়দের নিরাপত্তায় সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রয়োজনে আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্র অন্যত্র স্থানান্তরের কথা জানান তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত যেটা আসবে সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আপাতত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমরা পরিদর্শনকালে যা পেয়েছি স্বাভাবিক রয়েছে বলে আমরা মনে করছি। আমাদের বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে, সেই সাথে আমাদের যে পুলিশি ব্যবস্থা আছে সেই পুলিশি ব্যবস্থাকে আমরা আরও জোরদার করেছি, আমরা ঢেলে সাজিয়েছি। কক্সবাজারের টেকনাফ উখিয়া সীমান্তের চিত্রও একই রকম। ঘরবাড়িতে বুলেট এসে পড়ায় আতঙ্ক বেড়েছে আরও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ব্রিটেনকে পাশে চায় বাংলাদেশ। বর্তমানে আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী। সহায়তায় আশ্বাসের পাশাপাশি ব্রিটিশ হাইকমিশনার আর্থিক খাতের সংস্কার চেয়েছেন। আলাদা বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত একই দাবি করে তার দেশ নতুন সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন। নতুন অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে আসেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। শুভেচ্ছা বিনিময় শেষে দুদেশের দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করেন। এতে গুরুত্ব পায় আর্থিক খাতের নানা চ্যালেঞ্জ, বিশেষ করে মুদ্রাস্ফীতি, রিজার্ভ সংকট, বিনিয়োগ সহ আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে ব্রিটেনের সার্বিক সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী। ব্রিটেনও বন্ধু দেশ হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সাহায্য চাই বলেছে যে ওরাও দেখছে কি করা যায়। ব্রডলি আমি বলেছি যে তোমরা তো এখানে বহুদিন ধরে আছো, আমাদের সঙ্গে একটা সম্পর্ক আছে, তো তোমরাও দেখো কিভাবে তোমরা কি অফার করতে পারো। আর্থিক খাত সংস্কার ও উন্নয়নশীল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্রিটেন ঢাকার পাশে থাকবে। ব্রিটিশরা একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চায়। অর্থমন্ত্রী এরপর ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। আলোচনা হয় আর্থিক খাত সংস্কারের পাশাপাশি এয়ারবাস ক্রয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ নিয়ে।
বাংলাদেশের নতুন সরকারের পাশে আছে ফ্রান্স। এদেশের অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কারে ফরাসি সরকার বাংলাদেশকে সহযোগিতা করবে। রাষ্ট্রদূত বলেন, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা এবং কৃষিখাতের উন্নয়নেও সহযোগিতা করতে চায় ফরাসি সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছে সশ্রম কারাবন্দীদের উৎপাদিত পণ্য। কারাবন্দীরা কারাগারে বসেই তৈরি করেন নানা ধরনের গৃহস্থালী পণ্য। বাঁশ, বেত ছাড়াও পাট এবং চামড়া দিয়ে বাহারি পণ্য তৈরি হচ্ছে, যা আকৃষ্ট করছে মেলায় আগত দর্শনার্থীদের। বেচা বিক্রিও বেশ ভালো। বাঁশ এবং বেত দিয়ে তৈরি করা হয়েছে এসব দৃষ্টিনন্দন পণ্য। টেকসই এবং ভিন্নতা থাকায় আকৃষ্ট হচ্ছেন দর্শনার্থীরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রদর্শন করা হয়েছে হরেক রকমের এসব পণ্য, যা তৈরি করেছে কারাগারে থাকা কয়েদিরা। মেলায় প্রদর্শিত হচ্ছে বাঁশ এবং বেতের বুননে তৈরি মোড়া, পাটের তৈরি টেবিল চেয়ার এবং শোপিস। এছাড়াও আছে জুতা, বিছানা চাদর, পাপোশ, কুলা সহ গৃহসজ্জার নানা পণ্যের সম্ভার। অবসর টাইমটা নিজেদের ভালো কাজে ইউজ করতেছে, সেটা দেশের প্রয়োজনে কাজে লাগতেছে। কারাবন্দীরা যে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়, আর অনেক সুন্দর করে বানিয়েছে, আর প্রোডাক্টগুলোর কোয়ালিটিও খুব ভালো। কারাপণ্যের প্যাভিলিয়নে প্রদর্শিত পণ্যের দাম অন্যান্য জায়গার তুলনায় তুলনামূলক কম। বাহারি হস্তশিল্পের বৈচিত্র্যতা উপভোগ করছেন ক্রেতারা। কারাবন্দীদের এসব পণ্য বিক্রি হলে আসবে আর্থিক সচ্ছলতা। ক্রেতাদের ধারণা, সাজা জীবন শেষ হলে বন্দীরা সংশোধনের পথে হাঁটবে। তাদের এই কাজ অনেকেই করবে অনুপ্রাণিত। কর্তৃপক্ষ মনে করে পণ্য উৎপাদনের মাধ্যমে সমৃদ্ধ হবে বন্দীদের জীবন দশা। প্রত্যেক বন্দীর একটা প্রিজনার ক্যাশ থাকে, সেখানে আমরা নিয়ে জমা দেই। সেখান থেকে তারা কারা ক্যান্টিনে যে কোনো ধরনের দ্রব্য কিনে খেতে পারে। অন্যদিকে তার আইনি সহায়তার জন্য তার অ্যাডভোকেটকে দিতে পারে, অথবা বাইরে তার ফ্যামিলিকেও দিতে পারে। কাজের কিছুটা অভিজ্ঞতা আছে এমন সশ্রম দণ্ডিত বন্দীদের জন্য কারাগারে দেয়া হয় প্রশিক্ষণ। তারপর সরকারি কোষাগার থেকে কাঁচামাল কিনে দেবার পর তৈরি করা হয় পণ্যটি। সরকার এবং বন্দীর মধ্যে সমানভাবে বণ্টন করা হয় লাভের সেই অর্থ। ট্রেনিং প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। আমরা এরকমও দেখেছি যে কারাগার থেকে প্রশিক্ষণ নিয়ে নিজে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে নিয়েছেন। দেশের ৩৮টি কারাগারের কয়েদিরা তৈরি করছে হাতে তৈরি করা পণ্য। ২০১৮ সাল থেকে বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে কারা কর্তৃপক্ষ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।